হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষভ মাঝি। তো নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে সাইক্রোমেট্রিক প্রসেস। দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টারটার নাম সাইক্রোমেট্রিক প্রসেস। তো সাইক্রোমেট্রিক প্রসেসটা স্টার্ট করার আগে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের সমস্ত ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা সেগুলো দেখতে থাকো, না হলে পরে এই চ্যাপ্টারটা বুঝতে পারবে না। এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি টপিকটা বোঝাতে পারবো। ওকে, আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, চলো। সাইক্রোমেট্রিক প্রসেস কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো প্রথম ভাগটা হচ্ছে সেন্সিবল হিটিং। ওকে, কি বলছে এটা? বলছে ইট ইজ দ্য প্রসেস অফ ইনক্রিজিং দ্য ড্রাই বাল্ব টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি। ওকে, তো আমার এই সাইক্রোমেট্রিক যে চার্টটা আছে, আশা করছি আমরা আগের ভিডিওতে বুঝেছি, কিছুটা হলেও বুঝেছি। এরপর এই যে চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারটাতে একদম ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। ঠিক আছে? তো সেন্সিবল হিটিং যখন করছি, দেখো এই যে আহ, এই যে লাইনটা, এটা ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন। তো অর্থাৎ টেম্পারেচার, ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে আমি টি দিয়ে ডিনোট করছি। স্মল টি দিয়ে যদি ডিনোট করি, তাহলে আমার কোনো একটা পয়েন্ট এখানে 1 নাম্বার ধরেছি, মানে ফার্স্ট পয়েন্ট, আর সেটা শেষ হচ্ছে 2 নাম্বার পয়েন্টে, 2তে শেষ হচ্ছে। যদি আমার একটা কোনো একটা প্রসেস সাপোজ, তো সেই প্রসেসটা দেখো একটা কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি লাইনের উপরে লাই করছে। ওকে, তাহলে পরে এইটাই হচ্ছে সেন্সিবল হিটিং। কারণ T1 আর টি টুটা বড় টি ওয়ানের থেকে। তো তার জন্য কি হচ্ছে যে টি2টা গ্রেটার দেন T1, অর্থাৎ এখানে 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টের দিকে যখন যাচ্ছি, তখন আস্তে আস্তে হিটিং হচ্ছে। ওকে, কারণ ড্রাই বাল্ব টেম্পারেচার যত তুমি এদিকে যাবে তত তোমার হিটিং হবে, অর্থাৎ টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়বে। এই লেফট সাইড থেকে রাইট সাইডে যখনই যাবে তখনই হিট বা টেম্পারেচারটা বাড়বে। তাহলে বলে টেম্পারেচার যদি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, তাহলে আমার বাঁ দিকে 1 নাম্বার আছে, ডান দিকে 2 নাম্বার আছে, অর্থাৎ 1 নাম্বার থেকে প্রসেসটা স্টার্ট হচ্ছে এবং 2 নাম্বারে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? হিটিং হচ্ছে। এই যে হিটিংটা হচ্ছে কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটিতে, বলা হয়েছে যে ইট ইজ দ্য প্রসেস অফ ইনক্রিজিং ড্রাই বাল্ব টেম্পারেচার। ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে আমি ইনক্রিজ করছি কিসের রেসপেক্টে? অ্যাট কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি। একটা কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটির রেসপেক্টে আমি ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে যদি বাড়াই, তাহলে যে প্রসেসটা হবে সেই প্রসেসটাকে বলবো সেন্সিবল হিটিং। ওকে, তাহলে 1 থেকে 2, অর্থাৎ 0.1 টু 0.2 ইজ সেন্সিবল হিটিং প্রসেস। ওকে, তাহলে এইরকম প্রসেস হলে কি কি হয় একটু দেখি। এইরকম প্রসেসের ক্ষেত্রে দেখো টি, অর্থাৎ ড্রাই বাল্ব টেম্পারেচার, এটা টিটা বাড়ছে, অর্থাৎ এখান থেকে এখানে যখন যাচ্ছে T2 ইজ গ্রেটার দেন T1। সো আই ক্যান সে দ্যাট টিটা, অর্থাৎ ড্রাই বাল্ব টেম্পারেচারটা বাড়ছে। ডাব্লু, অর্থাৎ স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি রেশিও যাই বলো, সেটা কনস্ট্যান্ট থাকছে। অর্থাৎ এইটা একটা কোনো একটা স্পেসিফিক লাইনের ওপর, অর্থাৎ হরাইজন্টাল লাইনের ওপর লাই করে আছে। হরাইজন্টাল লাইন কিসের ডিনোট করে? স্পেসিফিক হিউমিডিটিকে ডিনোট করে, বা স্পেসিফিক হিউমিডিটি, ধরো স্পেসিফিক হিউমিডিটিকে ডিনোট করে, তাহলে স্পেসিফিক হিউমিডিটিটা কনস্ট্যান্ট থাকছে। ডিপিটি কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ ডিউ পয়েন্ট টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে। এটা যখনই কোনো একটা জায়গাতে এসে হিট করবে তখন সেটা কনস্ট্যান্ট থাকবে। ফাই ডিক্রিজ করছে, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি ডিক্রিজ করছে। আমরা তো দেখেছি যে আগের ভিডিওটাতে আমরা দেখেছি কি, যে যখন এই সাইক্রোমেট্রিক চার্টে যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবো, তখন রিলেটিভ হিউমিডিটিটা বাড়তে থাকবে, আর যখনই বাঁ দিক থেকে ডান দিকে যাব রিলেটিভ হিউমিডিটি কমতে থাকবে। অর্থাৎ 0%, 1%, 2%, 3% করে এখানে গিয়ে 100%-এ গিয়ে স্যাচুরেটেড হবে। ওকে, এনথ্যালপি বাড়বে, কারণ এখানে যেহেতু ড্রাই বাল্ব টেম্পারেচারটা বাড়ছে, সেহেতু এনথ্যালপিটা বাড়বে, কারণ ড্রাই বাল্ব টেম্পারেচারের সঙ্গে এনথ্যালপিটা ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, টি ড্যাশ বাড়বে এবং ভি বাড়বে। তাহলে এই যে টি ড্যাশটা টি ড্যাশ হচ্ছে কি? টি ড্যাশ হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। তা ওয়েট বাল্ব টেম্পারেচার কী হবে? বাড়বে। যদি ড্রাই বাল্ব টেম্পারেচার বাড়ে তাহলে ওয়েট বাল্ব টেম্পারেচারও বাড়বে। আর ভিটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক ভলিউমও বাড়বে, কারণ হিট পেলে পরে তো যে কোনো কিছু গ্যাসেরই ভলিউম বাড়বে। ওকে,
তো এটা ছিল সেন্সিবল হিটিং। আশা করি বুঝতে পেরেছো সেন্সিবল হিটিংটা। এবার দেখো আমি সেন্সিবল হিটিংটা আমি তো এগুলোতে রিপ্রেজেন্ট করেছি কি এটা T1 ছিল, এটা T2 ছিল, T2 হয়েছে, এটা H1 ছিল, এটা কনস্ট্যান্ট এনথ্যালপি লাইন, ঠিক আছে? তো এনথ্যালপিটা H1 এ যা ছিল H2 এ বেড়েছে, ঠিক আছে? আর এই যে ফাই 1 ফাই 2, ফাই 1টা হচ্ছে কি, ফাই 1টা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অ্যাট 0.1 অ্যান্ড ফাই 2টা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অ্যাট ফাই 2 সরি 0.2। তো যখনই আমার এই দিকটা দিয়ে নেমে যাচ্ছে তখনই সেটা কমে যাচ্ছে, আর যখনই উঠবে আস্তে আস্তে তখনই রিলেটিভ হিউমিডিটি বাড়বে, অর্থাৎ 0.2 থেকে 0.1-এ গেলে রিলেটিভ হিউমিডিটি বাড়বে, আর 0.1 থেকে 0.2-এ এসছে সেহেতু রিলেটিভ হিউমিডিটি কমে যাচ্ছে। ওকে, ফাইটা কমেছে। এরপর আর এগুলো আশা করি পরের যখন প্রসেসগুলো স্টার্ট করব তখন এই TW, DPT, ফাই, H, T ড্যাশ, ভি এইগুলোকে আর ডিটেলসে বোঝাতে হবে না, তার জন্য আমি এখানে ডিটেলসে বুঝিয়ে দিলাম প্রথমবার। ওকে, চলো চলে আসি নেক্সট যে প্রসেস, সেটা হচ্ছে সেন্সিবল কুলিং। ঠিক অপোজিট প্রসেস আগের প্রসেসটা। ইট ইজ দ্য প্রসেস অফ ডিক্রিজিং দ্য ড্রাই বাল্ব টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি। ওকে, আগের প্রসেসের ঠিক উল্টো প্রসেস, তাহলে আগের প্রসেস যেটা হয়েছিল তার উল্টো প্রসেসগুলো হবে। তাহলে টিটা কমবে, ড্রাই বাল্ব টেম্পারেচার কমবে, স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট থাকবে, ডিউ পয়েন্ট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ফাইটা বাড়বে আস্তে আস্তে। কারণ ফাইটা বাড়ছে কেন, ফাইটা বাড়ছে তার কারণটা হচ্ছে এইখানে যে রিলেটিভ হিউমিডিটি ছিল সেটা কম ছিল, এখানে যে রিলেটিভ হিউমিডিটি হয়েছে সেটা বেশি হয়েছে। ওকে, তার জন্য ফাইটা বেড়েছে। এইচটা ডিক্রিজ করবে, কারণ এইখানে H2টা যা আছে H1টা বেশি, তাহলে H1 থেকে H2তে যেটা হচ্ছে সেটা কমে যাচ্ছে। H2 ইজ H1 ইজ গ্রেটার দেন H2, তাহলে H1টা বেশি H2টা কম, তাহলে H1 থেকে H2তে এসছে তাহলে কমেছে, অর্থাৎ এনথ্যালপি কমছে। টি ড্যাশ ডিক্রিজ করছে, অর্থাৎ ওয়েট বাল্ব টেম্পারেচারটা কমছে, ঠিক আছে? আর স্পেসিফিক ভলিউম কমবে, হিট পেলে তো স্পেসিফিক ভলিউম কমবেই। ওকে, তো এটা হচ্ছে সেন্সিবল কুলিং। এরপর হচ্ছে হিউমিডিফিকেশন। হিউমিডিফিকেশন কি, ইট ইজ দ্য প্রসেস অফ ইনক্রিজিং দ্য স্পেসিফিক হিউমিডিটি অ্যাট কনস্ট্যান্ট ড্রাই বাল্ব টেম্পারেচার। এইটা দেখো আগে কি ছিল, আগেরটাতে ছিল যে ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে আমি বাড়া কমা করছিলাম, স্পেসিফিক সেন্সিবল হিটিং বা সেন্সিবল কুলিংয়ের ক্ষেত্রে কী করছিলাম, ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে বাড়া কমা করছিলাম, অর্থাৎ হরাইজন্টাল লাইনটাকে আমি বাড়া কমা করছিলাম কার রেসপেক্টে, অ্যাট স্পেসিফিক হিউমিডিটি। স্পেসিফিক হিউমিডিটির রেসপেক্টে আমি ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে বাড়ালে সেন্সিবল হিটিং হচ্ছিল, আর ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে কমালে সেন্সিবল কুলিং হচ্ছিল। এখানে ব্যাপার ঠিকটা উল্টো। উল্টো ব্যাপারটা কি, যে আমি এখানে স্পেসিফিক হিউমিডিটিটাকে বাড়াচ্ছি কার রেসপেক্টে, কোনো একটা স্পেসিফিক ড্রাই বাল্ব টেম্পারেচারের রেসপেক্টে। আমার ড্রাই বাল্ব টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে স্পেসিফিক হিউমিডিটিটাকে বাড়া কমা করলে পরে যেটা হবে সেটা হিউমিডিফিকেশন হবে বা ডিহিউমিডিফিকেশন হবে। ওকে, এখানে বাড়ালে পরে হিউমিডিফিকেশন আর কমালে পরে ডিহিউমিডিফিকেশন। আমি জানি যে এই লাইনটা, আমরা সবাই জানি এই যে লাইনটা এটা কনস্ট্যান্ট একটা স্পেসিফিক হিউমিডিটি লাইনকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই লাইনের ওপরে কোনো একটা পয়েন্ট ধরে যদি আমি হরাইজন্টালি বাড়া কমা করি তাহলে সেটাতে কী হয়, যে স্পেসিফিক হিউমিডিটিটা কনস্ট্যান্ট থাকে, তার জন্য এই লাইনটাকে বলা হয় স্পেসিফিক হিউমিডিটি লাইন। তাহলে এই স্পেসিফিক হিউমিডিটি লাইনের রেসপেক্টে যদি আমি এদিক বরাবর যদি বেড়ে যাই তাহলে স্পেসিফিক হিউমিডিটি আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ এটাকে বাড়াচ্ছি বলে স্পেসিফিক হিউমিডিটি বাড়ছে। স্পেসিফিক হিউমিডিটি বাড়ছে কোনো একটা নির্দিষ্ট ড্রাই বাল্ব টেম্পারেচারের রেসপেক্টে। আমি যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, আমি যদি এই পয়েন্টটাকে 1 নাম দিই, 1 নাম্বার পয়েন্ট, এটাকে যদি আমি 2 নাম্বার পয়েন্ট দিই, তাহলে দেখো T1 T2টা সেম, অর্থাৎ ড্রাই বাল্ব টেম্পারেচার সেম। ওকে, তাহলে কী হচ্ছে যে আমার স্পেসিফিক হিউমিডিটি ইনক্রিজ করছে, ঠিক আছে, ড্রাই বাল্ব টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, আর রিলেটিভ হিউমিডিটি কী হচ্ছে, বাড়ছে। ফাই 1টা এই আস্তে আস্তে উপর দিকে বলেছি, উঠলে পরেই রিলেটিভ হিউমিডিটি বাড়বে, ফাই 1 লেস দেন ফাই 2, অর্থাৎ ফাই 2 গ্রেটার দেন ফাই 1, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি বাড়ছে। আর কি হচ্ছে, এনথ্যালপি বাড়ছে, H1-এর থেকে H2টা বড়, তার জন্য এনথ্যালপি বাড়ছে, ড্রাই বাল্ব টেম্পারেচারটা বাড়ছে, কনস্ট্যান্ট থাকছে। আর ওয়েট বাল্ব টেম্পারেচার কী হচ্ছে, ওয়েট বাল্ব টি ড্যাশটা কী হচ্ছে, ওয়েট বাল্ব টেম্পারেচারটাও বাড়ছে, ঠিক আছে? তো ওয়েট বাল্ব টেম্পারেচারটা তো স্পেসিফিক হিউমিডিটি এবং ড্রাই বাল্ব টেম্পারেচার দুটোর উপরে ডিপেন্ড করে। এবারে যেহেতু তোমার ড্রাই বাল্ব টেম্পারেচারটা কনস্ট্যান্ট কিন্তু স্পেসিফিক হিউমিডিটিটা বাড়ছে, তার জন্য ড্রাই বাল্ব টেম্পারেচারটাও ওয়েট বাল্ব টেম্পারেচারটাও বাড়ছে। আর ভলিউম তো ইনক্রিজ করছে, স্পেসিফিক ভলিউম ভি ইনক্রিজ করছে। তার কারণ হচ্ছে আমি যখনই তোমার স্পেসিফিক হিউমিডিটি বাড়াবো তখন আমার ভলিউম ইনক্রিজ
করবে, অর্থাৎ স্পেসিফিক ভলিউম ইনক্রিজ করবে। ওকে, এটা ছিল হিউমিডিফিকেশন। এরপরে চলে আসছি ডিহিউমিডিফিকেশন। ওকে, ডিহিউমিডিফিকেশন কি বলছে? বলছে ইট ইজ দ্য প্রসেস অফ ডিক্রিজিং দ্য স্পেসিফিক হিউমিডিটি অ্যাট কনস্ট্যান্ট ড্রাই বাল্ব টেম্পারেচার। ওকে, আমি কোনো একটা কনস্ট্যান্ট আগের মতোই কনস্ট্যান্ট ড্রাই বাল্ব টেম্পারেচারে যদি আমি কমাই, এটা যদি আমার 1 হয় আর এটা যদি আমার 2 হয়, তাহলে পরে দেখো আমার কমছে, তাহলে ঠিক তার উল্টো উল্টো কেসগুলো হচ্ছে যে T1 T2টা কনস্ট্যান্টই থাকবে, কিন্তু স্পেসিফিক হিউমিডিটি কমে যাবে আর রিলেটিভ হিউমিডিটি কমে যাবে। ওকে, ড্রাই বাল্ব টেম্পারেচার কমে যাবে, ড্রাই বাল্ব টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে কিন্তু ডিউ পয়েন্ট টেম্পারেচারটা কমে যাবে। আর H1টার থেকে H2টা কম, অর্থাৎ H1 গ্রেটার দেন H2, অর্থাৎ এনথালপি কমে যাবে। ওকে, আর স্পেসিফিক ভলিউম কমে যাবে। এইটা ছিল, এই চারটে হচ্ছে তোমার প্রসেস, অর্থাৎ সাইক্রোমেট্রিক প্রসেস, এই চারটে। ওকে, এরপর আমি চলে যাচ্ছি যে কোনো একটা কার্ভের উপরে আমি কীভাবে এই চারটে প্রসেসকে দেখাতে পারি। দেখো, এটা হচ্ছে সেই চার্ট, যে আমি একটা চার্টের উপরে পুরো সমস্ত ইয়েগুলো দেখানো হয়েছে। দেখো, এটা আমি যদি এক্স অ্যাক্সিস ধরি, এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, এটা যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস ধরি এবং এটা যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমার সেন্সিবল হিটিং হচ্ছিল, ড্রাই বাল্ব টেম্পারেচার বাড়ছে। ঠিক তার উল্টোভাবে আমি যদি কমাই তাহলে সেন্সিবল কুলিং হবে। ঠিক আছে তো? আর হিউমিডিফিকেশনের ক্ষেত্রে আমি কী করছিলাম, ভার্টিক্যাল লাইন ওয়াইজ করছিলাম। ভার্টিক্যাল লাইন ওয়াইজ আমি হিউমিডিফিকেশন বা ডিহিউমিডিফিকেশন করছিলাম। তাহলে এইচইউ মানে হিউমিডিফিকেশন। ভার্টিক্যাল লাইন ওয়াইজ যদি আমি বাড়াই আস্তে আস্তে, তাহলে পরে সেটা হবে কি হিউমিডিফিকেশন, এবং ভার্টিক্যাল লাইন ওয়াইজ যদি কমাই আমি আস্তে আস্তে, তাহলে সেটা হবে ডিহিউমিডিফিকেশন। ওকে, এবার যে অ্যাঙ্গেলে যে লাইনগুলো উঠেছে, এইটা কী হবে? এটা হচ্ছে সেন্সিবল হিটিং প্লাস হিউমিডিফিকেশন। এরকম করলে এইভাবে গেলে কী হবে? সেন্সিবল কুলিং প্লাস হিউমিডিফিকেশন। এই যে সেন্সিবল কুলিং আর হিউমিডিফিকেশন, এটার ক্ষেত্রে সেন্সিবল কুলিং প্লাস ডিহিউমিডিফিকেশন, এটার ক্ষেত্রে কী হবে? ডিহিউমিডিফিকেশন প্লাস সেন্সিবল হিটিং। ওকে, এইভাবে আমি পুরো জিনিসটাকে একটা চার্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, এবং এটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ অল অ্যাবাভ প্রসেসেস অন সেম সাইক্রোমেট্রিক চার্ট। এটা পুরো সাইক্রোমেট্রিক চার্টের উপরে সবগুলোকে আমি দেখানো হয়েছে। ওকে, এইটা কী ছিল? এটা থেকে এইটা দিলে, এদিকে এলে সেন্সিবল হিটিং, এদিক থেকে এদিকে গেলে সেন্সিবল কুলিং, মানে সি থেকে এতে গেলে সেন্সিবল হিটিং, এ থেকে সিতে গেলে সেন্সিবল কুলিং, ও থেকে বিতে গেলে বা ডি থেকে বিতে গেলে কী হবে? হিউমিডিফিকেশন, বা বি থেকে ডিতে এলে ডিহিউমিডিফিকেশন। ওকে, একটা চার্টের মধ্যে পুরোটা দেখিয়েছি। এরপরে চলো নেক্সট। আরও দুটো সাইক্রোমেট্রিক প্রসেস রয়েছে, সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে অ্যাডিয়াবাটিক অর কেমিক্যাল হিউমিডিফিকেশন, আর একটা হচ্ছে অ্যাপারেটাস ডিউ পয়েন্ট সাইক্রোমেট্রিক প্রসেস। তো এই দুটো সাইক্রোমেট্রিক প্রসেসকে আমি প্রথমে অ্যাডিয়াবাটিক অর কেমিক্যাল হিউমিডিফিকেশন সম্বন্ধে বলি। অ্যাডিয়াবাটিক মানে কি? অ্যাডিয়াবাটিক মানে হচ্ছে, আমরা খুব সিম্পলি আমি যদি অ্যাডিয়াবাটিকটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে নো হিট অ্যাডেড, নো হিট রিজেক্টেড, মানে কোনো সিস্টেমের মধ্যে কোনো হিট আসবে না, সিস্টেম থেকে কোনো হিট বাইরে বেরিয়ে যাবে না, এটাই হচ্ছে অ্যাডিয়াবাটিক প্রসেস। ওকে, তাহলে কি করি? যদি আমি এই এনথ্যালপিটাকে, যেটা আমার এই দিক বরাবর একটা এনথ্যালপি উঠছিল, সেই এনথ্যালপিটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে পরে যে প্রসেসটা হবে সেটাই হবে অ্যাডিয়াবাটিক প্রসেস। দেখো, আমার এই যে 1 থেকে 2তে যে স্লোপটা রয়েছে, এই স্লোপ ওয়াইজই কিন্তু আমার এনথ্যালপির স্লোপ ছিল, অর্থাৎ সেই স্লোপে যদি আমি কোনো প্রসেসকে রান করাই, তাহলে পরে সেই প্রসেসটা হয়ে যাবে অ্যাডিয়াবাটিক হিউমিডিফিকেশন। ওকে, হিউমিডিফিকেশন কেন হচ্ছে? কারণ এটা স্লোপটা দেখো ওপর দিকে বাড়ছে, অর্থাৎ সেই জন্য এটা হবে হিউমিডিফিকেশন। যদি এইটা 2 থেকে 1 হতো, তাহলে অ্যাডিয়াবাটিক ডিহিউমিডিফিকেশন হতো। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে? W1 থেকে W2 বেড়ে যাচ্ছে, তো স্পেসিফিক হিউমিডিটি বেড়ে যাচ্ছে, রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাচ্ছে, কারণ রিলেটিভ এদিক ওয়াইজ রিলেটিভ হিউমিডিটি বাড়ে। ঠিক আছে, এখানে দেখো ড্রাই বাল্ব টেম্পারেচারটা কমছে। ঠিক আছে, T1টা বড় T2 এর থেকে, কারণ ড্রাই বাল্ব টেম্পারেচার এদিক ওয়াইজ বাড়ে। ওকে, যেহেতু প্রসেসটা এদিক ওয়াইজ হচ্ছে, তার জন্য ড্রাই বাল্ব টেম্পারেচারটা কমছে। ওকে, বেশ, এনথালপি তো কনস্ট্যান্ট থাকছে, আর ওয়েট বাল্ব টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে, ওয়েট বাল্ব টেম্পারেচারটাও এরকম লাইন ওয়াইজ হয়। ঠিক আছে, আর তোমার স্পেসিফিক ভলিউমটাও আস্তে আস্তে বাড়বে। নেক্সট চলে আসি কি? অ্যাপারেটাস ডিউ পয়েন্ট টেম্পারেচার। অ্যাপারেটাস ডিউ পয়েন্ট টেম্পারেচার কি? Apparatus dew point temperature is the intersection point of sensible cooling and dehumidification and saturation curve.
স্যাচুরেশন কার্ভের ওপরে যদি আমি সেন্সিবল কুলিং এবং ডিহিউমিডিফিকেশন করি, দেখো আগের যে চার্টটা দেখালাম আমি মানে সবগুলো প্রসেসকে একটা সবগুলো প্রসেসকে একটা চার্টের উপর দেখিয়েছি, চারটে প্রসেসকে একটা চার্টের উপর দেখিয়েছি। সেখানে দেখো একটা কার্ভ আছে, সেন্সিবল কুলিং থেকে সেন্সিবল কুলিং আর ডিহিউমিডিফিকেশন একসঙ্গে হচ্ছে, সেন্সিবল কুলিং প্লাস ডিহিউমিডিফিকেশন, সেটা কিন্তু এইভাবে নামছে, ঠিক আছে। তো এইটা এইভাবে নামাতে নামাতে যে পয়েন্টে এসে স্যাচুরেশন কার্ভকে ইন্টারসেক্ট করবে অর্থাৎ কাটবে, সেই জায়গাটাকে আমি বলবো যে অ্যাপারেটাস ডিউ পয়েন্ট। ওকে, এটা জেনে রাখো। চলো পরের পয়েন্ট হচ্ছে সেন্সিবল হিট ফ্যাক্টর। সেন্সিবল হিট ফ্যাক্টর কী হচ্ছে, দেখো আমি 1 থেকে 2-এ কোনো একটা প্রসেসকে রান করাচ্ছি 1 থেকে 2-এ। ওকে, 1 থেকে 2-এ আসছি মানে কি, 1 থেকে 2-এ আসছি মানে এই প্রসেসটা আমি ফলো করছি, এইখান থেকে এটা আসছি, এইখান থেকে এখানে যাচ্ছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে আমি করছি 1 থেকে 2-এ, এরকমভাবে আমি সেন্সিবল কোনো একটা মানে ফ্যাক্টরকে ঘটাচ্ছি, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে 1 থেকে 3-এ আসবে, 3 থেকে 2-এ আসবে। মানে প্রথমে রিলেটিভ স্পেসিফিক হিউমিডিটি কমবে, তারপরে ড্রাই বাল্ব টেম্পারেচার কমবে। ওকে, তবে গিয়ে 1 to 2 আমি পাবো, এরকম একটা প্রসেস আমি পাবো। মানে এরকম হচ্ছে কি সেন্সিবল কুলিং প্লাস ডিহিউমিডিফিকেশন, এরকম একটা কেস আসছে। তো এখানের ক্ষেত্রে কি হবে, এই যে 1 থেকে 3 যে পোর্শনটা আছে, এই পোর্শনটা কিন্তু ল্যাটেন্ট হিট পোর্শন, কারণ এখানে শুধুমাত্র স্পেসিফিক হিউমিডিটির ব্যাপার, এখানে ল্যাটেন্ট হিটের কারবার আছে। আর এই 2 থেকে 3 অথবা 3 থেকে 2 এই প্রসেসটা কিন্তু সেন্সিবল হিটিং, কারণ এখানে ড্রাই বাল্ব টেম্পারেচার, এখানে ডিরেক্ট হিটিংয়ের ব্যাপার আছে, ঠিক আছে। তার জন্য এটা সেন্সিবল হিটিং বলা হচ্ছে। তাহলে এই যে ইনথ্যালপিটা উঠছে, এই ইনথ্যালপিটা হচ্ছে সেন্সিবল হিটের মধ্যে আওতায় আসছে, এবং এখান থেকে যেটা আসছে সেটা ল্যাটেন্ট হিটের আওতায় আসছে। ওকে, তাহলে আমি যদি 3টে ক্যাটাগরিতে ভাগ করি এই লাইনটাকে, একটা H1 to H3 আর একটা H3 to H2, এই 3টে ক্যাটাগরিতে যদি এই লাইনটাকে আমি ভাগ করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো যেখানে আসছে এসএইচ আর এলএইচ, অর্থাৎ সেন্সিবল হিটিং এবং ল্যাটেন্ট হিট। ওকে, সেন্সিবল হিট প্লাস ল্যাটেন্ট হিট। তো সেন্সিবল হিট আর ল্যাটেন্ট হিট কি, সেন্সিবল হিট মানে কি, সেন্সিবল হিট মানে এইটা H3 মাইনাস H2, H3 মাইনাস H2, এই 3টা বড়, H3টা বড় H2 এর থেকে, তাহলে H3 মাইনাস H2। আর ল্যাটেন্ট হিট কি, H1 মাইনাস H3, H1টা বড়, H1 মাইনাস H3, ঠিক আছে। বেশ, এবার সেন্সিবল হিট ফ্যাক্টর কি, যে ইট ইজ দ্য রেশিও অফ সেন্সিবল হিট টু টোটাল হিট। তো এইখান থেকে আসতে 1 থেকে আসতে যে টোটাল হিটটা আসছে, টোটাল হিটটা কি, ল্যাটেন্ট হিট প্লাস সেন্সিবল হিট, এই দুটোকে নিয়ে টোটাল হিট। আর কিসের রেশিওটা হচ্ছে রেশিও অফ সেন্সিবল হিট এবং টোটাল হিট, তাহলে এসএইচ বাই টোটাল হিট। অর্থাৎ সেন্সিবল হিট ফ্যাক্টরটা কি, এসএইচ বাই এসএইচ প্লাস এলএইচ, মানে টোটাল হিট, এসএইচ প্লাস এলএইচ মানে টোটাল হিট, সেন্সিবল হিট বাই টোটাল হিট, সেন্সিবল হিট বাই এসএইচ প্লাস এলএইচ, অর্থাৎ সেন্সিবল হিট প্লাস ল্যাটেন্ট হিট। ওকে, তার মানে হচ্ছে H3 মাইনাস H2 সেন্সিবল হিট, আর H3 মাইনাস H2 প্লাস H1 মাইনাস H1 মাইনাস H3, তার মানে এইটা হচ্ছে সেন্সিবল হিট আর এইটা হচ্ছে ল্যাটেন্ট হিট, এই দুটোকে প্লাস করলে টোটাল হিট হবে, ঠিক আছে। সেটা হচ্ছে সেন্সিবল হিট ফ্যাক্টর। ওকে, তার মানে আমি দাঁড়াচ্ছি যেটা সেন্সিবল হিট ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু H3 মাইনাস H2 বাই H1 মাইনাস H2। ওকে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস নিউমেরিক্যালের ক্ষেত্রে, এটা আসতে পারে পরীক্ষাতে। ওকে, দেখো নেক্সট চলে আসি বাইপাস ফ্যাক্টর। ওকে, বাইপাস ফ্যাক্টর কি বলছে, ইট ইজ সিম্পলি রিপ্রেজেন্টেড দ্য লস, ইট রিপ্রেজেন্টস দ্য ফ্র্যাকশনাল পার্ট অফ টোটাল ইনলেট এয়ার হুইচ ইজ নট কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য কয়েল। তাহলে কি বলছে, বাইপাস ফ্যাক্টর হচ্ছে অ্যাকচুয়ালি লসকে রিপ্রেজেন্ট করছে। কিসের লস, যে আমি ধরো এটা একটা পাইপ, ঠিক আছে, এটা একটা পাইপের মধ্যে একটা কয়েল লাগানো আছে, সেটাকে আমি ধরছি কুলিং কয়েল বা হিটিং কয়েল, হোয়াট এভার, এটা যা কিছু হতে পারে, এইটা দিয়ে এই কয়েলটার মধ্যে দিয়ে আমার কুলিংও হতে পারে, এই ভেতরে যে মানে মিডিয়ামটা পাস হবে, যেটা গ্যাস হতে পারে বা যা কিছু হতে পারে, ধরো গ্যাস পাস করছি, যেহেতু এটা এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন, তার জন্য আমি গ্যাসই ধরে নিচ্ছি রেফ্রিজারেন্ট পাস করছে ভিতর দিয়ে, ঠিক আছে। তো 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 রেফ্রিজারেন্টটা যখন গ্যাসিয়াস স্টেটে এদিকে পাস করবে, তখন এটা যদি আমার কোনো একটা কুলিং কয়েল বা হিটিং কয়েল হয়, তাহলে পরে যখন পাস করছে এর ভিতর দিয়ে, তখন কি হচ্ছে, যে আমি ধরে নিলাম 1 কেজি গ্যাস আমি ইনলেট করছি। ওকে, 1 কেজি গ্যাস আমি এই পাইপটার ভিতর দিয়ে পাঠাচ্ছি, তাহলে এরপর গ্যাসটা কি হচ্ছে, হোমোজিনিয়াসলি এটার মধ্যে আছে, ঠিক আছে। এরপর সেটা যখন এইখান থেকে এইখানে আসছে, মানে এদিক দিয়ে ফ্লো করছে এইভাবে, তখন দেখো এই কুলিং কয়েলটা বা হিটিং কয়েল যাই হোক না কেন, সেটা কিন্তু পুরো গ্যাসটাকে কন্ট্যাক্টে আসতে পারবে না,
ঠিক আছে? তো কিছুটা গ্যাস এদিকে পেরিয়ে যাবে, কিছুটা গ্যাস এদিকে পেরিয়ে যাবে। তারপরে গিয়ে এটা আবার মিক্সচার হবে। ঠিক আছে? তো আস্তে, আস্তে মিক্সচার হতে, হতে আগাবে। এবার সেটাই হচ্ছে ব্যাপার কি যে পুরো গ্যাসটা আ এই হিটিং কয়েল বা কুলিং কয়েলে কনট্যাক্টে আসতে পারবে না। যেটুকু গ্যাস আসতে পারবে না সেটাই লস। ঠিক আছে? অর্থাৎ সেইটুকুকে আমি কুল করতে পারছি না বা সেটুকু গ্যাসকে আমি হিট করতে পারছি না। তো ১ কেজি গ্যাস আমি যদি ইনলেট করি, ধরে নিলাম X কেজি গ্যাস কনট্যাক্টে আসতে পারছে না। তো X কেজি গ্যাস যখন কনট্যাক্টে আসতে পারছে না, তখন কতটা গ্যাস কনট্যাক্টে আসতে পারছে? তাহলে 1 - X কেজি গ্যাস কনট্যাক্টে আসতে পারছে। বেরিয়ে আসছে কিন্তু ১ কেজি গ্যাসই। ঠিক আছে তো? ১ কেজি আউটলেট হচ্ছে। ১ কেজি যখন ইনলেট হয়েছিল ১ কেজি আউটলেটই হবে। ঠিক আছে তো? এটা যে স্টেডি ফ্লো। তো অ এটা মানে এইরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে এক্স কেজি গ্যাস লস হচ্ছে। এক্স কেজি গ্যাসের মধ্যে আমি হিটটা অ্যাবসর্ব বা ডেলিভার করতে পারছি না। ওকে? তো সেটাই এখানে একটা হিটিং কয়েলের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। তো এটাই বলা হচ্ছে কি যে যখন কোনো একটি সিস্টেমে হিটিং অথবা কুলিং কয়েল লাগানো থাকে, যদি সিস্টেমে ১ কেজি এয়ার পাঠানো হয় তখন পুরো এয়ার হিটিং বা কুলিং কয়েলের কনট্যাক্টে আসে না। এখানে বলা হয়েছে যে ১ কেজি গ্যাস পাঠানো হলে X কেজি গ্যাস কনট্যাক্টে আসে না, তাহলে 1 - X কেজি গ্যাস কনট্যাক্টে আসে। ওই X কেজি এয়ারকে বাইপাস ফ্যাক্টর বলা হবে। এবং এটাকে ইটা ইজ ইকুয়ালস টু 1 - X দিয়ে ডিনোট করা হয়। এবারে ইটা ইজ ইকুয়ালস টু 1 - বাইপাস ফ্যাক্টর। এই এক্সটাকেই বলা হচ্ছে বাইপাস ফ্যাক্টর। তো বাইপাস ফ্যাক্টরটা যতটা কমবে ততটাই মানে আমার এক্স যতটা কমবে, এই এক্সটা যতটা কমবে ততই বাইপাস ফ্যাক্টরটা বাড়তে থাকবে। এইটা এই 1 - X টা বাড়তে থাকবে। ওকে? তো এটা এখানে দেখানো হয়েছে। এটাই বাইপাস ফ্যাক্টর। ওকে? বেশ, চলো পরের টপিকে। এরপর দেখো বাইপাস ফ্যাক্টর অফ হিটিং কয়েল। বাইপাস ফ্যাক্টর অফ হিটিং কয়েল কি? এর বাইপাস ফ্যাক্টরটা কি প্রথমে জেনে নিই। বাইপাস ফ্যাক্টরটা হচ্ছে রেশিও অফ আউটলেট টেম্পারেচার ডিফারেন্স টু ইনলেট টেম্পারেচার ডিফারেন্স। মানে এই যে আউটলেট টেম্পারেচারটা হচ্ছে T3 থেকে T2 তে যাচ্ছে, এটা আউটলেট হচ্ছে তো। এই যে আউটলেট টেম্পারেচার ডিফারেন্সটা কত আর ইনলেট টেম্পারেচার ডিফারেন্স কত, এটার যে রেশিও সেটাই হচ্ছে আহ, উম, সেটাই হচ্ছে বাইপাস ফ্যাক্টর ফর হিটিং কয়েল। তাহলে এখানে আমি ধরে নিই T3টা বড়, কারণ এখানে হিটিং হচ্ছে। T3টা বড় T2 এর থেকে, আর T1 এর থেকেও T3 বড়। এবার দেখো T1 এর থেকে কিন্তু T2 বড়, অর্থাৎ সব থেকে কম টেম্পারেচার T1, তারপর T2, তারপর T3। এইখানে যখন থাকছে গ্যাসটা তখন সব থেকে বেশি হিটিং হচ্ছে। এই পোর্শনের যে 1 - X কেজি যে গ্যাসটা যাচ্ছিল সেটা সব থেকে বেশি হিটিং হচ্ছে T3 জায়গাতে। ঠিক আছে তো? আবার গিয়ে এখানে হয়তো হোমোজিনিয়াস মিক্সার হয়ে যাচ্ছে না বেরিয়ে যাচ্ছে, সেটা বলতে পারবো না, সেটা কেমন হচ্ছে সেটা ডিপেন্ড করছে সিস্টেমের উপরে। ওকে? তো আমি ধরে নিচ্ছি T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। ওকে? ইনলেট টেম্পারেচার ডিফারেন্স কত হবে তাহলে? T3 মাইনাস T1। আর আউটলেট টেম্পারেচার ডিফারেন্স কত হবে? T3 মাইনাস T2। এবং কি বলা হচ্ছে? আউটলেট টেম্পারেচার ডিফারেন্স টু ইনলেট টেম্পারেচার ডিফারেন্স। তাহলে T3 মাইনাস T2 বাই T3 মাইনাস T1। এটাই হচ্ছে বাইপাস ফ্যাক্টর ফর হিটিং কয়েল। T3 মাইনাস T2 বাই T3 মাইনাস T1, এটা হচ্ছে বাইপাস ফ্যাক্টর ফর হিটিং কয়েল। এই যে এইচসি দেওয়া আছে মানে হিটিং কয়েল। তাহলে আমার এই যে বাইপাস ফ্যাক্টরটা কত হবে, মানে এফিসিয়েন্সিটা কীরকম হবে? এফিসিয়েন্সি অফ হিটিং কয়েল হচ্ছে 1 - বাইপাস ফ্যাক্টর অফ হিটিং কয়েল। তাহলে 1 - অফ এইটা 1 - অফ এইটা, এটা হচ্ছে এফিসিয়েন্সি এই হিটিং কয়েলটার। ওকে? চলে আসি কুলিং কয়েলের ক্ষেত্রে। বাইপাস ফ্যাক্টর অফ কুলিং কয়েল কি? বাইপাস ফ্যাক্টর অফ কুলিং কয়েল হচ্ছে যে ইট ইজ দ্য রেশিও অফ আউটলেট ডিফারেন্স টেম্পারেচার ডিফারেন্স টু ইনলেট টেম্পারেচার ডিফারেন্স। এবার দেখো যে এয়ারটা ঢুকছে T1 টেম্পারেচারে, T3তে গিয়ে কিন্তু কমে যাচ্ছে, সব থেকে কম হচ্ছে T3তে, এবং T2তেও কম থাকছে। তার মানে সব থেকে কম থাকছে T3তে, আর সব থেকে বেশি থাকছে T1 এ। তাহলে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। ঠিক আছে তো? এবার বাইপাস ফ্যাক্টর আউটলেট টেম্পারেচার ডিফারেন্স ইনলেট টেম্পারেচার ডিফারেন্স। T2 মাইনাস T3 হচ্ছে আউটলেট টেম্পারেচার ডিফারেন্স বাই ইনলেট টেম্পারেচার ডিফারেন্স T1 মাইনাস T3। ওকে? তো এটা যে ইনলেট টেম্পারেচার ডিফারেন্স, তাহলে বাইপাস ফ্যাক্টরটা কী হবে? T2 মাইনাস T3 বাই T1 মাইনাস T3। ওকে? তো এফিসিয়েন্সি অফ কুলিং কয়েলের ক্ষেত্রেও সেম 1 - বাইপাস ফ্যাক্টর অফ সিসি অর্থাৎ কুলিং কয়েল। ওকে? সিসি মানে হচ্ছে কুলিং কয়েল। তো এতটুকুই হচ্ছে এয়ার কন্ডিশন রেফ্রিজারেশনের আমার শেষ মানে টপিক। তো আর কোনো ভিডিও আমি এয়ার কন্ডিশন রেফ্রিজারেশনের উপরে দেবো না। এরপর আমি একটা ভিডিওতে কোয়েশ্চেন আনসার আলোচনা করব। ওকে? থ্যাংক ইউ।